নমস্কার শ্রোতা বন্ধুরা, বিভিন্ন গল্পের সমাহার নিয়ে আমাদের নিবেদন 99.8 গপ্পো FM। আমাদের আজকের গল্প প্রখ্যাত অলৌকিক গল্পের লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও নিশিরাতের প্রেতাত্মা। গল্পের সূত্রধার আমি হ্যাপি। আজ দেরি না করে সরাসরি গল্পে প্রবেশ করা যাক। তো মন দিয়ে শুনতে থাকুন আজকের গল্প। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের ভিটেতে গিয়ে উঠব, কিন্তু বাইরে যা ঠান্ডা তাতে করে মনে হলো আর হয়তো যাওয়া হবে না। কিন্তু ভাবলেই কি সমস্যার সমাধান মিলবে? কোনোদিনও না। ভাবলে সমস্যা যেন আরও বাড়ে, তেমনটাই কিন্তু অনুভূতির আওতায় এসেছে চিরকাল। অগত্যা মন মরা হয়েই বসে রইলাম। এমন সময়ে বেল বাজার শব্দ হতেই মনে হলো কিশোরী এসে হাজির হয়েছে। ও যে সঠিক সময়ে কোনোদিনও আসবে না সে বিষয়ে আর আলাদা করে ভাববার কিচ্ছু ছিল না। তাই আমিও হেলে দুলে গেটের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি সত্যিই তিনি এসে দাঁড়িয়ে রয়েছেন। আমাকে দেখা মাত্রই বলে উঠল সে, আরে বাবা, হাঁ করে কি দেখে চলেছ? এই ঠান্ডার মধ্যে যেখানে কাকপক্ষীও রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে না, সেখানে তুমি কিনা আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছ। সত্যি বাবা, বলিহারি যাই। তা কতক্ষণ এমনটা চলবে শুনি? আমিও যে কোন চিন্তায় বিভোর ছিলাম জানি না। হাঁ করে বোকার মতন গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পরই হুট করে গেটটা খুলে বসলাম। কিশোরী তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে এলো। তারপরে আমিও গেট আটকে তার সাথে কথা বলতে ঘরে ঢুকে পড়লাম। এরপরে বললাম, এখন সবে ঘড়িতে বিকেল 4:30 বাজে, অথচ দেখো বাড়িটা একেবারে অন্ধকারে ঢেকে গিয়েছে। মনে হচ্ছে যেন কিছু একটা কালো চাদরে গোটা শহরটাকে ঢেকে ফেলেছে। হ্যাঁ, সেই রকমই তো। আসলে বড্ড ঠান্ডা পড়েছে, আর তাছাড়া শীতকালে এমনিতেই তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। বেলা ছোট থাকে যে, আর রাত বড় হয়ে যায়। সে তুমি ভুল কিছুই বলনি। বেশ, তাহলে এখন কি করবে? বুঝলাম, কি আবার করব? ঠাকুরমশাইয়ের বাড়িতে যাব তো, তার জন্যই তো এত তড়িঘড়ি করে ছুটে আসা। সেটাও কি আবার তোমাকে বলে দিতে হবে নাকি? আমি একটু ইতস্তত হয়ে পড়লাম। এদিকে ওখানে না গেলেও যে মনটা ভালো লাগছিল না, এই ভেবে আমিও কিশোরীকে উদ্দেশ্য করেই বললাম, বেশ তবে চলো, কিন্তু যাওয়ার পথে ঠাকুরমশাইয়ের তেলে ভাজার বাসিং সোটাও তো সঙ্গে নিতে হবে। ওটা না নিলে তো চলবে না একেবারেই। দেখলাম কিশোরীর হাতেই রয়েছে সেই দুটি সামগ্রী। সে যে আগে ভাগেই ব্যবস্থা একেবারে পাকা করে এসেছে দেখে আমার বেশ ভালোই লাগলো। এরপরে আমিও কিশোরী বেরিয়ে পড়লাম। মটলেনের রাস্তা ধরে এগুতে শুরু করলাম। বেশ ঠান্ডা পড়েছিল সেদিন। গায়ে একটা পাতলা সোয়েটার চাপিয়েও ঠান্ডা মানছিল না। আমরা ঠাকুরমশাইয়ের দরজার একেবারে সামনে এসে উপস্থিত হলাম। কিশোরী আমাকে উদ্দেশ্য করে বলল, আজকে ঠাকুরমশাইয়ের কাছে একটা জমাটি ভূতের গল্প শুনবই। অনেক দিন হয়ে গেল কিন্তু ওনার কাছ থেকে একটা ভালো গল্প শুনিনি। আমার মনটাও নেচে উঠল, কিন্তু সেদিন চারির দেখা পেলাম না। সে হয়তো কোনো কারণে বাইরে গিয়েছিল, ফলে সেদিন তার হাতের ওই মুড়ি মাখার স্বাদ আস্বাদন করা আর সম্ভব হলো না। আমি কিশোরীকে সাথে নিয়ে ঠাকুরমশাইয়ের ঘরের দিকে এগিয়ে গেলাম। এরপরে ঘরে ঢুকে বললাম, ঠাকুরমশাই, আমরা আজকে একটু দেরি করে ফেলেছি। আসলে রাস্তার যা অবস্থা। সে তো বুঝতেই পারছি, কলকাতা শহরের অবস্থা সত্যি খুবই শোচনীয়। বড্ড ঠান্ডা পড়েছে, তারপরে আবার রাস্তাঘাটও বেশ ফাঁকা। একটা বাজে জ্বর হচ্ছে, শুনলাম অনেকেই আক্রান্ত হচ্ছে। আপনি ঠিকই বলেছেন ঠাকুরমশাই, ওই মারণ জ্বরে অনেকেই আক্রান্ত হচ্ছে। তবে এত ঝুঁকি মাথায় নিয়েও আপনার সাথে সাক্ষাতে এসেছি। আসলে না এলে যে মনের শান্তি আসবে না।
তা বেশ করেছ। এই দেখো না, আমিও জ্বরে আক্রান্ত হয়েছি, তবে ভয় নেই। এই জ্বর সেই জ্বর নয়, ডাক্তার দেখে গিয়েছে। এখন অনেকটাই স্বাভাবিক আছি আমি। ওই কারণে ভয়টা কমেছে, কিন্তু মেয়েটাকে বলিহারি যাই। বললাম আগামীকাল সকালে গিয়ে আমি ওষুধগুলো নিয়ে আসবো, কিন্তু আমার একটা কথাও শুনলো না তো। সেই নিজের জেদ বজায় রাখতে চলে গেল। এখন এই পরিস্থিতির মধ্যে সবকিছু সামলে ফিরতে পারবে কিনা কে জানে। কোনো দুশ্চিন্তা করবেন না ঠাকুরমশাই, আমাদের চারি অনেক সাহসী, সে ঠিকই পেরে যাবে। এত ছোট বয়স থেকে যে এত সুন্দর করে সংসার সামলাতে পারে, সে সবই শিখে যাবে। তোমার মুখে কথা একেবারে সাজানোই থাকে, তাই না কিশোরী? সে ভালোই বলেছ। সত্যি মেয়েটিকে দেখার সুযোগ পাই না। সারাদিন এইসব কাজে ব্যস্ত থাকতে হয়, ফলে ও আমার অনুপস্থিতিতে কি করে না করে জানতেও পারি না। নিজের মতন করে সংসারটাকে সামলে নিয়েছে ও। আগামীতে সবই যে ওকেই দেখতে হবে। এভাবে বলবেন না ঠাকুরমশাই, আপনি অনেক দিন বাঁচুন, এটাই চাই। কারণ আপনার মতন মানুষ যে আজকের দিনে বিরল। এমন একটা মানুষের হাত মাথার উপরে থাকলে অনেক কিছু শিখতে পারা যায়, আবার না থাকলে জীবনটা শাস্তির মতন লাগে। এসব কথা না ভাবাই ভালো, সবসময় ভালোটা ভাববেন, ঠিক যেমনভাবে আপনি আপনার কথার মধ্যে দিয়ে মানুষকে ভাবান। তা আজকে আমাদেরকে কিসের গল্প শোনাবেন ঠাকুরমশাই? বেশ, আজকে যখন তোমরা গল্প শুনতেই চাইছো, তখন তোমাদেরকে এক ভয়ঙ্কর প্রেতাত্মার কাহিনী শোনাই। এই ঘটনাটি বেশ কয়েক বছর আগে ঘটেছিল। তখন আমি মাঝ বয়সী। দিনকাল অনেকটাই তখন বদলে গিয়েছে, তবে মানুষের মধ্যে ভৌতিক বিষয়টিকে নিয়ে ক্ষোভের পাহাড় তখনও একইভাবে বলবৎ ছিল। ভূত প্রেতের প্রতি মানুষের বিশ্বাসকে খণ্ডন করা আজও সম্ভব হয়নি। এদের অস্তিত্বের বিষয়টি নিয়ে আলোচনা করলেই ধরা পড়ে যায় ভয়ঙ্কর উপাখ্যানগুলি। আসলে এরা আজীবন যা পায়নি, সেই সকল ক্ষোভ নিয়ে মারা যায় বলেই কিন্তু প্রেতে পরিণত হয়, আর এদের আত্মাগুলি ঘুরতে থাকে। একা হয়ে পড়ে এরা, এদের সাথে কেউ থাকে না। আমরা জীবিত অবস্থায় যেমন কোনো না কোনো মানুষের আশ্রয় খুঁজি, মৃত্যুর পরে শরীর থাকে না বলেই আমাদের আর কোনো অস্তিত্ব থাকে না। আত্মার সেই অর্থে কোনোই অস্তিত্ব নেই। শরীর ধারণ করবার জন্যে তাই তারা ছটফট করতে থাকে। যতক্ষণ না পর্যন্ত তারা কোনো শরীর ধারণ করতে পারছে, ততক্ষণ তারা এইভাবেই ঘুরে বেড়াতে বাধ্য হয়। এটাই ওদের ভবিতব্য। এই কারণে শরীরের খোঁজে বেরিয়ে পড়ে তারা। অতৃপ্ত বাসনা নিয়ে মারা যায় বলেই ওদেরকে মুক্তি দেন না ঈশ্বর। কারণ নির্দিষ্ট সময়ের পূর্বে যদি কেউ মারা যায়,
মৃত্যু আসার আগেই যদি কেউ মরে যায়, তাহলে মুক্তির নির্দিষ্ট দিন পর্যন্ত তাকে ওইভাবেই ভেসে বেড়াতে হয়। এটাই কালের নিয়ম। একেই কালচক্র বলে। এসব তোমাদের কাছে অনেক কঠিন বিষয় বলেই মনে হবে, তবে ঘাবড়িও না। এগুলি শুনলে অনেক অজানা দিক সম্পর্কেও যে জানতে পারবে তোমরা। সে তো একেবারেই ঠাকুরমশাই, কিন্তু ঘটনাটা ঠিক কি নিয়ে? ঠাকুরমশাই চপের প্যাকেট থেকে একখানা চপ বার করে মুখে পুরে চিবুতে চিবুতে বললেন, আমি তখন ৩৫ বছর বয়সে পা রেখেছি। এর পূর্বেই আমি অনেক কিছু দেখে ফেলেছিলাম। একাধিক কালো শক্তির সাথে আমাকে লড়াই করতে হয়েছিল, কিন্তু সেবারে আমার ডাক পড়েছিল ময়মনসিংহের একটি গ্রামে। দেশভাগের সময় থেকেই ওই অঞ্চলটিকে নিয়ে অনেক দ্বন্দ্ব ও সংঘাত গড়ে উঠেছিল। দেশভাগের পরেও সেই সব কিছুই প্রবলভাবে বিদ্যমান ছিল, কিছুটা চোখের আড়ালে আর বাকিটা সম্মুখেই। কিন্তু ওই যা হয় আর কি। স্থানীয় বাসিন্দারা এসবের থেকে দূরে সরে থাকতেই বেশি পছন্দ করতেন, কিন্তু আমাকে আমার নিয়তি সেখানে ঠিকই টেনে নিয়ে গেছিল। নিয়তি কেন? আপনি তো আবার নিয়তিতে বিশ্বাস করেন না। না করে উপায় কি? বিশ্বাস করতেই হবে। সেবারে সনাতনের পরিবার কলকাতা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল। নিজের একমাত্র মেয়ে মালতীর বিবাহের জন্যে গ্রামের পরিবেশটাকেই তারা সঠিক বলে মেনে নিয়েছিল। কিন্তু গ্রামে গিয়ে কেন বিয়ে করতে হবে, এই নিয়ে মালতীর সাথে সনাতনের বচসার পাহাড় জমে গিয়েছিল। তবে শেষমেশ তার সমাপ্তি ঘোষিত হয়ও মালতী গ্রামে গিয়ে বিবাহের জন্য রাজি হয়ে যায়। মালতীর স্বামী মানে রজত ও তার পরিবার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। রজতের সাথে আমার পূর্বে পরিচয় ঘটেছিল ওই সনাতনের জন্যেই। সেই আমাকে রজতের বাড়িতে নিয়ে গিয়েছিল, কিন্তু রজতের কুণ্ডলিতে মৃত্যুযোগ থাকায় আমি কিছুকাল বিয়ের বিষয়টিকে পিছিয়ে দিতে বলেছিলাম। কেন ঠাকুরমশাই? কি এমন যোগ ছিল যে আপনি এমনটা করতে বলেছিলেন? সব কিছুর পিছনেই যে কারণ থাকবে এমনটা নয় বিভূতি, কিন্তু কিছু যোগ এমনও থাকে যেগুলিকে এড়িয়ে যাওয়া যায় না। ওই সময় বিবাহ দিলে সমস্যা বাড়বে, আর সেই সাথে এমন কিছু ঘটবে যা মৃত্যুকে ত্বরান্বিত করবে। এটা ভেবেই আমি এমনটা বলেছিলাম। রজতের সাথে তো আর আমার কোনো ব্যক্তিগত শত্রুতার সম্পর্ক ছিল না, তাহলে কেন শুধু শুধু বলবো বলো? এই যোগটা যে পরে এভাবে সত্যি হয়ে দাঁড়াবে, আর সেটা এতটাই ভয়ঙ্কর আকার নিতে পারে, এটা সত্যি কল্পনা করতে পারিনি আমি। কেন ঠাকুরমশাই, কি ঘটেছিল? উনি পুনরায় চপে আরেকটি কামড় দিলেন, এরপরে বলতে শুরু করলেন।
রজতের অষ্টম ঘরে রাহু, কেতু এবং মঙ্গল এই তিনটে গ্রহই একসাথে অবস্থান করছিল। সেই কারণেই ওর মৃত্যুযোগ তৈরি হয়েছিল। অর্থাৎ যদি ওর বিবাহ হয় তাহলে হয় ওর মৃত্যু হবে, আর তা না হলে এমন কিছু ঘটবে যেটির দ্বারা ও মৃত্যুর দিকে এগিয়ে যেতে বাধ্য হবে। অর্থাৎ আত্মহননের পরিস্থিতি তৈরি হওয়া। এমন অনেক যোগ রয়েছে যেগুলি আমাদেরকে নিজেকে শেষ করে ফেলবার দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু গ্রহের অবস্থানের পরিবর্তন অনেক সময় এই দশাগুলির ক্ষেত্রে আমাদেরকে উদ্ধারও করতে সক্ষম হয়। তবে সেটি খুবই সীমিত সময়ের জন্যে, তা বলা যেতে পারে। আসলে অনেক খারাপ শক্তি আমাদের শরীরের উপরে তখন ভর করে যখন আমাদের উপর থেকে ঐশ্বরিক আচ্ছাদনটি সরে যায়। গ্রহের কারণেই এমনটা হয়। একজন ঈশ্বরে বিশ্বাসী মানুষ যদি কোনো ঘটনাকে দেখে ইতস্তত হয়ে পড়ে ও ঈশ্বরের উপর থেকে বিশ্বাসকে উঠিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তখন ওই সকল কালো শক্তি তার শরীরের উপর প্রভাব বিস্তার করে। এমন করে আমাদের প্রতিটি জীবের শরীরেই একটি করে আবরণ থাকে। একে বলে পবিত্র শক্তির আচ্ছাদন, যেটির দ্বারা কোনো খারাপ শক্তি আমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। এই কারণে যে কোনো রকম পরিস্থিতিতে নিজেদেরকে পবিত্র শক্তির প্রতি নিয়োজিত রাখাটাই আমাদের প্রধানতম ধর্ম। কিন্তু এটি আর কতজনই বা সেভাবে জানেন? শেষে কি হলো ঠাকুরমশাই? রজতের সাথে কি ভয়ঙ্কর কিছু ঘটেছিল? ভয়ঙ্কর বলে ভয়ঙ্কর, আমি সেখানে কপাল জোরে না পৌঁছলে বা উপস্থিত না থাকলে আজকে হয়তো ওদের কাউকেই রক্ষা করতে পারতাম না, না মালতী আর না রজতকে। ওদের পরিবারের অনেকের অকালে প্রাণ চলে গিয়েছিল। তবে সে এক গোলক ধাঁধা বলতে পারো। এর হাত থেকে বেরোনোর কাজ এতটাও সহজ ছিল না, কারণ কিছু মানুষের কাছে এটি ছিল কেবলই গ্রহের প্রভাব, আর কিছুর কাছে এটি ছিল শুধুমাত্র কালো শক্তির অভিশাপের প্রভাব। এই দুয়ে দুয়ে চার করতে হয়েছিল আমাকে। এর মানে এটা ঠিক বুঝতে পারলাম না ঠাকুরমশাই। দুয়ে দুয়ে চার মানে? এর অর্থ রজতের জীবনে কালো ছায়ার প্রভাব যেমন নেমে এসেছিল, ঠিক তেমন ভাবেই ওই সময়ই গ্রহের অবস্থানটিও পরিবর্তিত হয়েছিল। ফলে এই দুয়ের প্রভাবেই যে রজতের জীবন সংকটপূর্ণ অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেটি আমি আমার সাধনার দ্বারা অর্জিত শক্তির মাধ্যমে প্রমাণ করেছিলাম। গ্রামবাসীরা তবেই সম্মত হয়েছিল। তাড়াতাড়ি বলুন ঠাকুরমশাই, কি ঘটেছিল সেখানে? এটুকু শুনেই তো একেবারে হাড় হিম হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে। আগামীতে না জানি আরো কত ভয়ানক কিছু দেখবার সুযোগ ঘটবে। ঠাকুরমশাই হাসলেন, এরপরে বলতে শুরু করলেন।
সেবারে সনাতনের জোড়াজুড়িতে আমিও ওদের সাথেই ওদের পুষতেইনি গ্রামে মানে দেশের বাড়িতে যাওয়ার জন্য বাধ্য হয়েছিলাম। ওরা একেবারে নাছোড়বন্দা শেখি। এছাড়া ছোটবেলাকার বন্ধুর ডাকে সাড়া না দিয়ে চুপটি করে বসেও থাকতে পারিনি আমি। ফলে ঈশ্বরের আনুগত্য বলো কিংবা আমার ভবিতব্য আমাকে সেখানে টেনে নিয়ে গিয়েছিল। তবে গাড়িতে ওঠার সময়ই একটি কালো বিড়াল আমাদেরই গাড়ির তলায় চাপা পড়ল। সেটি দেখেই থমকে দাঁড়ালাম আমি। বললাম, সনাতন, কালো বিড়াল এমনিতেই অশুভ, তারপরে আবার সেটির অকাল মৃত্যু, এই সব কিছুই কিন্তু আমাদেরকে উল্টো পথে চালিত করছে। এভাবে এই বারণকে তোয়াক্কা না করে চলে যাওয়াটা কি ঠিক হবে? আমি সাধক মানুষ, তাই আমি প্রকৃতির সংকেত সম্পর্কে সচেতন। তোমরা এসবের অর্থ বুঝবে না। রজতের মাথার উপরে এমনি খাড়া ঝুলছে। কোনো একটা খারাপ শক্তি যেটি রজতের কিংবা মালতীর উপরে প্রভাব বিস্তার করতে চেয়েছিল, সেটিকে নিজের দিকে টেনে নিয়েছে ওই নিরীহ জীবটি। ফলেও মারা গেছে। এটা মুখে বলতে না পারলেও অনেক সময় শুভ কাজে যাতে কোনো বিঘ্ন না আসে, তাই অনেক কিছুকে নিজের দিকে টেনে নেয় যাতে সেই বাধা কেটে যায়। তবে এদের নিয়তির লিখন এটাই থাকে, জন্ম মৃত্যু সবই তো নির্ধারিত। তবে এই কালো বিড়ালটিকে দেখে যত না শুভ কাজের বাধা দূর করবার প্রতীক বলে মনে হচ্ছে, তার চেয়েও বেশি মনে হচ্ছে অশুভ কাজের প্রতীকী। কারণ এমন সন্ধ্যের সময় আমাদেরই গাড়ির তলায় চাপা পড়ল এটি যেমন কোনো কালো শক্তিকে নিজের দিকে টেনে আকর্ষণ করছে, তেমনি সেই শক্তিকে ধরেও কিন্তু রাখতে পারেনি, কারণ শক্তি শরীর পায়নি। ও মরে যাওয়ার সাথে সাথে সেটি মুক্ত হয়ে গিয়েছে। সুতরাং কোনো কালো শক্তি নিজের অস্তিত্বকে জানান দিতেই এখানে এসেছে, আর ওই বিড়ালটিকে মেরে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে গেছে। আমাদেরকে সচেতন হতেই হবে সনাতন, না হলে আগামীতে আরো কোনো ভারী বিপদ হয়তো অপেক্ষা করছে। আমি জানতাম ওই উৎসবের সময়ে কেউ আমার এমন সব ছেদো কথায় বিশ্বাস করবে না, কারণ বাঙালিরা কোনোদিনও চোখে না দেখলে কোনো কিছুকেই বিশ্বাস করে না। ওরা আবার কালো বিড়ালটিকে না সরিয়েই সেটিকে পাশ কাটিয়ে সেখান থেকে গ্রামের দিকে রওনা হয়ে গেল। কিন্তু আমার মনের মধ্যে ভয় আর আশঙ্কার মেঘটা কিন্তু একইভাবে ডানা বেঁধেই চলল। এইসবের থেকে বেরোনো এত সহজ ছিল না, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। সময়ের আগে কোনো কিছুরই যে বিধির লিখন নির্ধারিত থাকে না, সব কিছুরই একটা সময় আছে, যেটা যখন ঘটার তখনই ঘটবে। ঠাকুরমশাই এত পর্যন্ত বলে থামলেন। এরপরে তিনি পাশিংশোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে ধরালেন। তারপরে টানতে টানতে বললেন, এটুকু আশা করি তোমরা বুঝতেই পেরেছো। হ্যাঁ ঠাকুরমশাই, সেটার বলতে, আমি তো পরের অংশটি শোনার জন্যই অপেক্ষা করছি। কি হলো এরপরে ঠাকুরমশাই বলুন, আর যে তর্স হয়েছে না একেবারেই। ঠাকুরমশাই সিগারেটে টান দিয়ে পুনরায় বলতে শুরু করলেন, গাড়িটা
ওইটা পথ ধরেই এগিয়ে চলল। রাস্তার মাঝখানে তখন চেকিং করতো পুলিশ। দেশভাগের পরে পরেই আমরা পুনরায় ওপার বাংলা যাচ্ছিলাম কিনা, সেই কারণেই এত সব তদারকি। শক্তিশালের একেবারে শেষ চূড়ায় পৌঁছেছিল বাংলা। বাইরের শত্রুর আক্রমণকে প্রতিহত করতে নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হয়েছিল। কিন্তু সেসব চোখে পড়লেও মানুষ ছিল নির্বাক। ওই কাজ সম্পন্ন হওয়ার পরেই আমরা সোজা বাঁকের রাস্তাটা ধরে একেবারে ময়মনসিংহের দিকে এগিয়ে চললাম। পথে যেতে যেতেই প্রাকৃতিক দুর্যোগ শুরু হলো। হঠাৎ আকাশের মুখ হয়ে উঠল ভারী। জোরে জোরে বাজ পড়তে শুরু করলো। বুঝলাম বৃষ্টি নামবেই। একটার পর একটা বিপর্যয়। এগুলি সবই ছিল অশনির সংকেত। তবুও ওরা আমার কথার তোয়াক্কা না করেই এগিয়ে চলল সানন্দে। আমিও চুপচাপ বসে রইলাম। এমন সময় একটা দমকা হাওয়া ঠিক যেন আমার কানের কাছে এসে বলে গেল, এখানে পা রেখে খুব বড় ভুল করে ফেলেছিস তোরা, খুব বড় ভুল করে ফেলেছিস। তখন সন্ধে পেরিয়ে রাতের প্রহরের দিকে ধিমি তালে এগিয়ে চলেছিল সময়টা। ঠিক সেই মুহূর্তেই ওই রকমের একটি কণ্ঠস্বর, মহিলা কণ্ঠের ধ্বনি যেন আমাকে প্রকৃত অর্থেই স্মরণ করিয়ে দিয়ে গেল অশরীরী উপস্থিতির কথা। আমি ভয় পেয়ে বলে উঠলাম, এই গাড়িটা থামাও, এক্ষুনি থামাও, এখানে নামবো আমি। না রে, এখানে গাড়ি দর করানো যাবে না। এখানে দাঙ্গা হচ্ছে, আমার কাছে স্পষ্ট খবর আছে। কাজেই এখানে যত জোরে পারা যায় গাড়িটা চালানো উচিত হবে। আর এটা না করলে হঠাৎ যদি কেউ আমাদের গাড়িটা দাঁড় করিয়ে আমাদের কুচি কুচি করে কেটে ফেলে, তখন কি হবে? এদের তো কোনো দয়া মায়া নেই, আর ওরা কোনোদিন নিজের আচরণের জন্য অনুশোচিতও হয় না। সনাতনের ওই ইঙ্গিতকে আমি মিথ্যে সাব্যস্ত করতে পারলাম না। সত্যি সেই পরিস্থিতি ছিল না। ফলে আমিও সামাজিক দিকটার উপরেই বেশি গুরুত্ব আরোপের চেষ্টা করলাম। কিন্তু বাইরের ঝোড়ো হাওয়ার রেশটা যেন ক্রমে বেড়েই চলেছিল। আর ঠিক সেই সময়ই এক ভয়ঙ্কর পৈশাচিক চেহারা আমার চোখের সামনেটায় এসে আবারও মিলিয়ে গেল। একটি মেয়ের বিভৎস চেহারাখানা যেন স্পষ্ট ধরা পড়ল। আমি এসব ভালোই বুঝতাম। সারা দিন সাধনার কাজে লীন থাকতাম বলে একাধিক কালো শক্তির উপস্থিতি খুব ভালোভাবেই চোখের সামনে ফুটে উঠত। আমাকেই এরা দেখা দিত, কারণ আমি যে এদের নাশ করতে এগিয়ে চলেছি সেটির অনুসন্ধান করে ফেলা এই ধরনের শক্তির কাছে খুবই সহজতর বলা চলে। ব্যাপারখানা যে খুবই সঙ্গীন হতে চলেছে সেটি টের পেয়েও চুপ করে রইলাম। ওই ঝড় পেরিয়ে আপনারা কি শেষমেশ বাড়িতে পৌঁছতে পারলেন? পেরেছিলাম। ওই ঝড়ের পরিবেশের মধ্যেই শেষমেশ ভিটেতে গিয়ে পৌঁছেছিলাম। সে অনেক পুরনো দিনের ভিটে। সনাতনের ভিটেতেই বিবাহের কাজ সম্পাদনের কথা হয়েছিল।
তাই রজতের পরিবারের সকলেও তাড়াতাড়ি করে গাড়ি থেকে মালপত্র নামিয়ে বাড়ির ভিতরে চলে এলো। আমিও সনাতনের সাথে ভিতরে এসেই ভিড়লাম। পরের দিন ছিল বিয়ে। ঘর বাড়ি পুরনো হলেও বেশ কিছু লোকের আনাগোনা ছিল, যাকে বলা হয় ওই ভৃত্য। ওরাই বাড়িখানা বেশ সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রেখেছিল। আমাদের শোয়ার বন্দোবস্ত ওরাই করে দিয়েছিল। যে যার ঘরে চলে গেলাম আমরা। তবে যাওয়ার আগে সনাতনকে বললাম, মালতীর ঘরে আজকে রাতে কাউকে থাকতে বলিস। ওকে একা ছাড়াটা একেবারেই ঠিক হবে না। রজতকে নিয়ে ভয় নেই, সে যথেষ্ট ভালো ছেলে। তবে রজতের উপরে একটা কালো ছায়া রয়েছে, সেটিকে কোনো মতেই বিশ্বাস করা যাচ্ছে না। যখন থেকে তুই গাড়িতে উঠেছিস তারা তখন থেকে এইসব কথা বলে যাচ্ছিস। আচ্ছা, একটা কথা বলতো দেখি, এরকম শুভ দিনে এমন অশুভ কথা, অলক্ষণে কথা শুনতে কি কারোর ভালো লাগে? আরে বাবা, কিচ্ছু হবে না। মালতীকে আমি ওর মায়ের সাথে শুতে বলেছিলাম, কিন্তু তুই তো আমার মেয়েকে চিনিস, বড্ড ডাকা বুকু। সে বাড়িতে একাই শুয়ে অভ্যস্ত, তাই আজকে সে যে তার মায়ের সাথে শোবে না সেটা তো বলেই দিয়েছিল। কালকেই মেয়েটার বিয়ে হয়ে যাবে, আমিও তাই আর জেদ করিনি। দেখ, মেয়েটাকে তো এমনিই পর করে দিতেই হবে, তার চেয়ে যা চাইছে সেটা দিয়ে দেওয়াই ভালো। এক সামান্য কিছুই তো দাবি করেছে, তাই নয় কি? আরে বাবা, তুমি বুঝতে পারছো না। আমি তোমাকে এসব সাধারণ বিষয়ের কথা ভেবে কিছু বলছি না। যে কালো ছায়াটি রজতের উপরে কবজা করবার চেষ্টা করছে, সেটি আগে মালতীর উপরেই কবজা করবে। আর সেটা যদি একবার হয়ে যায়, তাহলে মালতীকে এই কালো শক্তির কবল থেকে উদ্ধার করতে পারার কাজ খুবই কঠিন হয়ে দাঁড়াবে, এই বলে দিলাম। সনাতনকে আমি সেদিন কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না। সে যেটা ঠিক মনে করলো সেটাই করলো। আমিও অগত্যা ওইগুলোই মেনে নিতে বাধ্য হলাম। ঠাকুর মশাই থামলেন। আমি জিজ্ঞাসা করলাম, সর্বনাশ, এরপরে নিশ্চয়ই আপনি যেটা ভেবেছিলেন সেটাই হয়েছিল ঠাকুর মশাই। ওই মেয়েটি মানে মালতীর ওপরেই কালো শক্তি ভর করেছিল, কিন্তু সেটা বুঝলেন কিভাবে? তুমি ঠিকই ধরেছ বিভূতি, তবে সেটির প্রভাব এত সহজে বুঝতে পারিনি। পেরেছি ধীরে ধীরে। সেগুলির কথাই বলবো এখন তোমাদেরকে। এই বলে ঠাকুরমশাই পুনরায় গল্পে প্রবেশ করলেন, আর আমরাও মন দিয়ে তার গল্পের স্বাদ গ্রহণ করতে শুরু করলাম। উনি বলে চললেন, রজতের উপরে যে কালো ছায়া ভর করেছিল, সেটির প্রভাব যে মালতীর উপরেও পড়বে এ আমি বেশ ভালোভাবেই জানতাম। 6 ধরনের কালো শক্তি রয়েছে, যেগুলি সরাসরি তার শিকারের উপরে প্রভাব ফেলে না। এরা শিকারের কাছের মানুষকে আঘাত করে তাদেরকে নষ্ট করে দেয়, কারণ এরা নিজেরাও ঠিক ওইভাবেই মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য হয়েছিল। এই 6টি কালো শক্তির মধ্যে প্রেত, পিশাচ, ডাকিনী, রঙ্কিনী ও পিশাচির স্থান রয়েছে। রজতের মাথার উপরে যে কালো সর্প ফণা তুলে তাকে দংশনের জন্য লোলুপ হয়ে উঠেছিল, তা ছিল এই 6টির মধ্যেই একটি। সব সময় যে কৃতকর্মের প্রভাবেই এই জাতীয় কালো শক্তি মানুষের উপরে প্রভাব বিস্তার করবে, এমনটা ভাবাটা একেবারেই ভুল। এটি নিজের স্বার্থ রক্ষার্থেও করতে পারে, তবে যদি জাতকের কোনো রাশি দুর্বল হয় বা
ওই সময়ে গ্রহের অবস্থা ঠিক না থাকে, কিংবা সেই জাতক যদি কোনো কাজ করতে গিয়ে নিজের শরীরে থাকা ঐশ্বরিক সুরক্ষা বন্ধনকে ছিন্ন করে ফেলে, তখনই এই ধরনের কালো শক্তিরা জাতকের উপরে প্রভাব বিস্তার করতে পারে। আচ্ছা ঠাকুরমশাই, এরা কিভাবে রজতের হবু স্ত্রী মানে মালতীকে চিনে ফেললো? কার উপরে আঘাত হানলে আসলে সবটা শেষ করে ফেলা যাবে, এগুলো এরা আন্দাজ করতে পারে কি করে? এদের এক অসাধারণ শক্তি থাকে। এরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই, বিশেষ করে এই 6টি শক্তি, সর্বদাই মায়াবী সেজে কিংবা মায়াজাল তৈরি করে মানুষের ক্ষতি সাধন করে এসেছে, তাই এরা ক্ষতি সাধনের সমস্ত পন্থা সম্পর্কেও অবগত থাকে। ফলে এদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। রজতের সব থেকে কাছের মানুষ বলতে তখন মালতী ছিল। নতুন জীবন শুরু করতে চলেছিল তারা। আর এই জাতীয় শক্তিরা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বাধা প্রদান করেই নিজেদের অশুভ উপস্থিতির কথা জানান দিয়ে যায়, না হলে নিজেরা কাউকে শেষ করে যাত্রা ভঙ্গ করে দেয়। আসলে আদপেই নিজেদের প্রভাবকে বিদ্যমান রাখাটাই এদের মুখ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে। এবারে বিষয়টা পরিষ্কার হয়েছে ঠাকুরমশাই, কিন্তু এরপরে কি দেখেছিলেন আপনি? ঠাকুরমশাই আবারও সিগারেটে টান দিয়ে বলতে লাগলেন, ওই দিন রাতের বেলা হঠাৎ খুব জোরে মেঘ ডেকে উঠল, যাকে বলে কিনা অসময়ের গর্জন। ওই সময় বাদল এভাবে গর্জে উঠেছে দেখে আমি খুবই ঘাবড়ে গেলাম। ঘরের আলোটাও নিভে গেল। গ্রামের বাড়ি হলেও বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছিল। এসব অবশ্য সনাতন শহর থেকে লোক পাঠিয়ে বন্দোবস্ত করে নিয়েছিল। বিয়ে বাড়ি বলে কথা, তাই সমস্যা যাতে না হয় তার জন্যে আগে ভাগেই এই বন্দোবস্ত করে রাখা হয়েছিল। কিন্তু সহসা এমনভাবে আলোটা চলে যাওয়া, আর সেই সঙ্গে বাজ পড়ার শব্দ, মনের ভিতরটাকে একেবারে আন্দোলিত করে তুলল। আমার ঘুমটাও ভেঙে গেল। এমন সময়ে শুনলাম ছুন ছুন নূপুরের শব্দ। অন্ধকারের মধ্যে দিয়ে মনে হলো সরে গেল কোনো নারী মূর্তি। দেখে মনে হলো সেটি মালতী। আমি আর সেখানে হাত গুটিয়ে বসে থাকতে পারলাম না। এমনিতেই এই দুই দম্পতির উপরে শোকের ছায়া নামতে শুরু করেছিল। আমিও তাই ভয়ের কথা ভেবে দৌড়ে সেদিকে এগিয়ে গেলাম, তবে শান্ত চিত্তে। মনের মধ্যে দুরন্ত চিন্তার মেঘ আনাগোনা করলেও সেটির প্রকাশ বাইরে ঘটতে দিলাম না। আস্তে আস্তে দরজার কপাটটা খুলে বাইরের দিকে তাকাতেই চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। দেখলাম মালতী সিঁড়ি বেয়ে চিলে কোঠার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। এত রাতে মালতী হঠাৎ ছাদের দিকে এগুচ্ছে কেন? এরপরেই মনে পড়ে গেল আরো একটি কথা। ছাদের তো কোনো বাঁধন নেই, ন্যাড়া ছাদ যে। আসবার সময় দেখে এসেছিলাম ছাদটি একেবারে ন্যাড়া পড়ে রয়েছে।
সেখানে গেলে তো যে কোনো মুহূর্তে মালতীর সাথে একটা বিপদ ঘটে যেতে পারে। এছাড়াও আমার মনে হলো মালতী যেন নিজের মধ্যে নেই, কেউ যেন তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল মৃত্যুর দিকে। তার চলন ও ভঙ্গি সেটির প্রমাণ দিয়ে দিচ্ছিল, আর আমিও সেটি আরো ভালোভাবে বুঝতে পারলাম যখন ডেকেও কোনো সাড়া পেলাম না। মালতী, মালতী, ওদিকে যেও না, বাইরে দুর্যোগ শুরু হয়েছে। এত রাতের বেলা কোথায় যাচ্ছ তুমি? এদিকে তাকাও, আমার কথা শোনো মা, আগামীকাল তোমার বিয়ে। এভাবে এলো চুলে রাতের বেলা অন্ধকারে যেতে নেই মা, যেতে নেই। কোনো লাভই হলো না। দেখলাম মালতীর কাপড়ের আঁচল লুটোচ্ছে মাটিতে। সিঁড়ির আড়াল ঘিরে রয়েছে তার আঁচলটিকে। প্রতিটি সিঁড়ির ভাঁজে তার আঁচলটি আছড়ে পড়ছে, আর এক পা করে এগিয়ে চলেছে সে। এ যেন এক চরম বিপর্যয়ের সংকেত বলে মনে হচ্ছিল। আমি ভাবলাম একবার সনাতনকে খবরটা দিই, কিন্তু পরক্ষণেই মনে হলো না, এক্ষেত্রে আরো অনেক বেশি দেরি হয়ে যাবে। আমি একাই তাই মালতীর উদ্দেশ্যে ধাবিত হলাম। ধীর গতিতে ওকে অনুসরণ করতে লাগলাম। সিঁড়ির ঢাল পেরিয়ে কিভাবে যে এগিয়ে চলেছিল জানা নেই, কারণ পুরনো দিনের বাড়ি হওয়ার দরুন সিঁড়ির অর্ধেক অংশ ভেঙে গিয়েছিল। আমি খুবই সাবধানে সেটি পেরোতে লাগলাম। এমন সময় নজরে পড়ল আরো ভয়ঙ্কর কিছু। দেখলাম মালতীর পা মাটিতে নেই, সে যেন শূন্যে ভেসে সিঁড়ি ধরে এগিয়ে চলেছে। এই সময়ে আমার গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠল, আর ঠিক সেই সময় সশব্দে বাজ পড়ায় অন্তরটা কাঁপুনি দিয়ে উঠল। আর বাজের আলো ভাঙা কাঁচের এক প্রান্ত থেকে ভিতরে ঢুকে আসতেই মালতীর শূন্যে ধাবিত হওয়া দেহটি যেন আরো সুস্পষ্টভাবে চোখের সামনে ফুটে উঠল। আমি জানতাম এমনই কিছু একটা হবে। আমি এগোতে যাব এমন সময় দেখলাম মালতী হুড়মুড়িয়ে ছাদের দিকে এগিয়ে গেল, আর ছাদের দরজাখানা ভেদ করে সে বেরিয়ে গেল। আর ঠিক সেই সময়ই পিছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসায় আমি দাঁড়িয়ে গেলাম। সেটি ছিল আমার বন্ধু সনাতনের। কিরে তারা, এই এত রাতে তুই ওই দিকে কোথায় যাচ্ছিস? এই এভাবে একা একা যাচ্ছিস কেন? কি আছে রে ওই দিকে? এমনিতেই বাইরে ঘন কালো মেঘ আছড়ে পড়ছে, আর তুই কিনা ওই ন্যাড়া ছাদের দিকে এগিয়ে যাচ্ছিস। আমি সনাতনের দিকে এক নজর ঘোরাতে যাব এমন সময় হঠাৎ ছাদ থেকে জোরে জোরে কারুর হাসির শব্দ শুনতে পেলাম। খিলখিলিয়ে প্রতিফলিত হতে লাগলো সেই কণ্ঠস্বর। আমি তো একেবারে চমকে উঠলাম। সনাতনকে উদ্দেশ্য করে বললাম, যেটার ভয় পেয়েছিলাম সেটাই ঘটতে চলেছে সনাতন। এখানে সময় নষ্ট করলে আরো বড় বিপদ হবে। তাড়াতাড়ি ওদিকে এগোতে হবে, না হলে কিন্তু সর্বস্ব শেষ হয়ে যাবে। ও নিয়ে চলে যাবে মালতীকে। কে নিয়ে যাবে? তাহলে কি আমি আরো লোককে খবর দিয়ে দেব? না, একেবারেই না।
তাড়াতাড়ি চলো। আমি সনাতনকে সাথে নিয়ে ছাদের দিকে এগিয়ে যেতে লাগলাম। দেখলাম দরজাটা বাইরে থেকে আটকানো। এমন সময়ে মালতীর কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো। কি কাতর সেই কণ্ঠস্বর! বাঁচান, কেউ আছেন? আমাকে বাঁচান, বাঁচান, কে আছেন? আমি মরতে চাই না, বাঁচান। এসব কি হচ্ছে তারা? আমার মেয়েটাকে কে নিয়ে এসেছে ছাদে? তবে কি রজত? হ্যাঁ 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 হ্যাঁ, ও ছাড়া এসব কেউ করবে না, কারণ ওর মাথার ওপরেই তো খাঁড়াটা ঝুলছিল। হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে বলেছিলিস ওর জন্যই এমনটা হচ্ছে। ও দিক বিদিক জ্ঞান শূন্যের মতো এসব করে যাচ্ছে, আর শেষে কিনা নিজের হবু বউটাকেও শেষ করে দিতে চাইছে। শান্ত হও সনাতন, তুমি যা ভাবছো তা নয়। রজত কোথা থেকে আসবে? রজত এখানে আসতে পারবে না। আমি কাউকেই মালতীর সাথে দেখিনি। সে ছাদের দিকে একাই এগিয়েছে। সনাতন অবাক হয়ে গেল। সে ভয়েতে গুটিয়ে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, তার মানেটা কি? তবে কি এই সেই কালো শক্তি যে মালতীকে? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, কিন্তু দরজাটা যে করেই হোক খোলার ব্যবস্থা করতেই হবে। এই বলে আমি জোরে জোরে দরজাটায় ধাক্কা দিতে শুরু করলাম, কিন্তু কিছুতেই খুলতে পারলাম না। তারপরে মন্ত্রের সাহায্য নিলাম। ওম ক্রিং পাপনাশায় यगिने डाकिने हुमनाय निपत्ति करोतु मे। ओम कालिके शक्तिनाशाय पापनाशाय करति डाकिने नाशाय हिम हिम क्लीं हुम ने भीम ते फट स्वाहा। এই মন্ত্রের উচ্চারণের সাথে সাথেই দরজাটা ধমাস শব্দ করে ভেঙে পড়ল। আমি কোনো রকমে অলিন্দের মধ্যে দিয়ে গলে ছাদে প্রবেশ করলাম। দেখি মালতী ন্যাড়া ছাদের একেবারে ধার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, আর তার একটা পা রয়েছে ছাদের কার্নিশের একেবারে বাইরেটায়, অর্থাৎ একটা পায়ের উপরে ভর দিয়েই দাঁড়িয়ে মালতী। একটু ভুল আর সে পড়ে যাবে একদম নিচে। ব্যাস, সবটা শেষ। আমি ওই সময় আর তাকে সম্বোধন করে ডাকলাম না। জানি ও সামান্য ভুল করলেই মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আমি দাঁড়িয়ে মনে মনে মন্ত্রটি পুনরায় আওড়াতে থাকলাম। ओम क्रीं पापनाशाय यगिने डाकिने हुमनाय निपत्ति करोतु मे। ओम कालिके शक्तिनाशाय पापनाशाय करति डाकिने नाशाय हिम हिम क्लीं हुम ने भीम ते फट स्वाहा। দেখি মালতীর চুলগুলো হাওয়ায় উড়ছে। সে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। চোখের মনেটি টকটকে লাল বর্ণ ধারণ করেছে। ধীরে ধীরে মালতীর পা দুটো মাটি ছেড়ে শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। একটা সময় গিয়ে মালতী হাওয়ার মধ্যে ভেসে বিকট চিৎকার করতে শুরু করলো। এরপরে সে এক কর্কশ আওয়াজ বার করে বলল, বিয়ে হতে দেব না, বিয়ে হতে দেব না। আমি যা পাইনি তা আমি কাউকে পেতে দেব না। আমি এতক্ষণ ভয় পেলেও এবারে মুখ খুলতে বাধ্য হলাম,
কারণ বুঝলাম মালতীর শরীরের মধ্যেই ভর করেছে সেই প্রেতাত্মা। আমি নিজেকে সংযত করলাম আর কাজ শুরু করলাম। বললাম, কে তুই? কি চাস তুই? মালতীকে ছেড়ে দে। তোর কি চাই বল, আমি তোকে এনে দেব। পারবি না, পারবি না তাকে আমার কাছে আনতে। কিন্তু না আনলে আমি তোদের কাউকে শান্তিতে থাকতে দেবো না। মালতীকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। এনে দে তাকে। যদি প্রাণে বাঁচতে চাস এই বেয়াদবটাকে তাহলে এনে দে। কাকে চাস তুই? নাম বল। সে কিছুক্ষণ চুপ করে রইল, ওই একইভাবে গজরাতে থাকলো। তারপরে আমাকে উদ্দেশ্য করে বলল, রজত, রজতকে চাই আমার। যে করেই হোক ওকে আমার কাছে এনে দে, না হলে। আমি আর কথা বাড়ালাম না। বুঝে গিয়েছিলাম কি হতে চলেছে, তাই আমি ওকে শান্ত করবার জন্য বললাম, বেশ, তাই হবে। রজত আমাদের সাথেই গ্রামে এসেছে। তুই যেটা চাস সেটাই হবে। কিন্তু কে তুই, আর হঠাৎ রজতকে কেন নিজের করে পেতে চাস? অতীতে কি ঘটেছিল? মালতী তীব্র স্বরে হাসতে শুরু করলো আর বলল, আমিও বলি আর তুই আমাকে দুর্বল করে দিস? প্রেতেরা যতক্ষণ না পর্যন্ত তাদের প্রতিশোধের কারণ জানায় ততক্ষণ পর্যন্ত কোনো তান্ত্রিক তাদেরকে বসে আনতে পারে না। তুই আমার দুর্বলতা জেনে গেলেই আমি জানি আমাকে শেষ করে ফেলবি। আমি বুঝলাম এত সহজে আমি ওই পেতনিকে কবজা করতে পারবো না, কারণ কোনো সাধারণ প্রেত মালতীর শরীরে প্রবেশ করেনি। এ খুবই বিচক্ষণ। এর পূর্বেও এই ধরনের তন্ত্রক্রিয়ার দ্বারা একে কেউ বশে আনার চেষ্টা করেছিল, আর এ সেই চেষ্টা বিফলে দিয়ে নিজেকে মুক্ত করেছিল। ওই কারণেই এই ক্রিয়ার সবকিছুই তার জানা। ফলে আমার কাছে বিষয়টি আরো অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ালো। তবে আমি এক বিশেষ বশীকরণ মন্ত্র উচ্চারণ করতেই ওম ক্লিম পাপনাশায় यज्ञिने डाकिने हुम्नाय निपत्ति करोतु मे हम कालिके शक्तिनाशाय पापनाशाय करति डाकिनी नाशाय हिम हिम क्लीं हुम ने भीम ते फट स्वाहा। সাথে সাথে মালতীর শরীরটি থেকে এক আর্ত চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হলো, আর দেখলাম মালতীর দেহটি ছাদের উপরে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি করে গিয়ে তাকে ছাদের ধার থেকে সরিয়ে নিলাম। সনাতন এসে মালতীকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। মালতী, মা আমার, কেন যে তখন তোর কথা শুনতে গেলাম। এই জন্য বলেছিলাম এইসব পাড়া গায়ে না আসাই ভালো। হাজার লোক মারা গিয়েছে এখানে। দেশভাগের সময় কত লোকের যে মৃত্যু হয়েছে, সব অপঘাতে মরেছে। আত্মাদের মিছিল এখানে। তারপরেও তুই আমার কথা শুনলি না, সেই জেদ ধরে এখানে এলি।
সব সময় জেদ করতে নেই মা, অনেক ক্ষেত্রে সর্বনাশের দিকে এগিয়ে যাই আমরা। চোখ খুলে তাকা মা, চোখ খুলে তাকা, আমার দিকে দেখ একবার। কোনো লাভ নেই, মালতী এখন অচেতন। ওকে বিব্রত করে কোনো লাভ হবে না। ওকে এখন নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দাও, এটাই ঠিক হবে। আগামীকাল ওই বটতলায় ওদের বিয়ে, ওখানেই তো ছাদনাতলা তৈরি করেছো তোমরা। আর মন বলছে ওইখানেই কিছু একটা ঘটেছিল, সেটি অতীতের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে বলেই কেউ সেটা আন্দাজ করতে পারছে না। তবে তবে আমার মন বলছে কালকে বিয়ের মণ্ডপেই অঘটন ঘটবে। ওই প্রেতনি সবটা শেষ করে তবেই মুক্ত হবে। ও বহুকাল ধরে অতৃপ্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও এত সহজে ছাড়বার পাত্রী নয়। যাক, এখন থেকে এগুলো ভেবে লাভ নেই। যেটা হবে সেটার সাথে মোকাবিলা করতে হবে, আর কি। এখন বিশ্বাস হলো তো যে আমি যা যা সংকেতের কথা বলেছিলাম সেগুলি একটাও অযৌক্তিক ছিল না। সনাতন চোখের জল মুছে ঘাড় নেড়ে সম্মতি জানালো। আমি ও সনাতন মিলে মালতীকে ধীরে ধীরে নিচে নিয়ে এলাম। এরপরে তাকে বিছানায় শুইয়ে দিলাম। সেদিন রাতটা আমি মালতীর ঘরেই রইলাম। ঘুম আর এলো না। পাহারাদারের ভূমিকা পালন করলে কি আর ঘুম আসে? কিন্তু সনাতনকে হাজারো কাজ করতে হবে ভেবে আমি তাকে তার ঘরে শুতে পাঠিয়ে দিলাম। দেখতে দেখতে ভোরের আলো ফুটে উঠল, কিন্তু আশঙ্কার মেঘটা থেকে একেবারেই সরল না। সময় পেরোলো। বিয়ের একটার পর একটা অনুষ্ঠান সমাপ্ত হতে লাগলো, কিন্তু রজতকে এই বিষয়ে কিছুই জানালাম না। সনাতন জেদ করলেও আমি তাকে বারণ করে দিয়েছিলাম। কেন ঠাকুরমশাই? রজত জানলে তো সমস্যার সমাধান হয়ে যেত। সে যদি কিছু করে থাকে তাহলে সে ভয় পেয়ে যেত আর সকলের সামনে বলতে বাধ্য হতো। কোনো দিনও না, ভুল ধারণা। সে বলার হলে এতকাল বলে দিতেই পারত। আমি রজতের চোখ পড়তে পেরেছিলাম। ও কোনো খারাপ কাজ করবার ছেলে নয়। তবে এই গ্রামের সাথে ওর যোগসূত্র কিভাবে হলো সেটাই ভাবলাম। ও তো কোনোদিনও এখানে আসেনি। ছোটবেলা থেকেই ও কলকাতায় মানুষ হয়েছিল। এইসব আমাকে নতুন করে ভাবিয়ে তুলতে শুরু করলো, বুঝলে। কিন্তু দেখতে দেখতে বিয়ের মুহূর্তে সে হাজির হলো। সকলে নববর কনেকে নিয়ে ও সেই সাথে সব সাজ সরঞ্জাম নিয়ে এগিয়ে চলল বিবাহের মণ্ডপের দিকে। দেখলাম ওই বট গাছের তলায় বসে রয়েছেন পুরোহিত মশাই। আর সেই জায়গাটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ, ছাদনা তলাও করা হয়েছে একটি। সেই সঙ্গে বেজে চলেছে সানাইয়ের সুর। সেই সুর মনে মাদকতার সৃষ্টি করতে শুরু করলো। পুরোহিত মন্ত্র পড়া শুরু করতেই যথাযথ অঘটন সেই ঘটল। মালতীর আচরণের মধ্যে এক অদ্ভুত ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। মনে হলো সে যেন আর নিজের মধ্যে নেই।
ওই কালো শক্তি যে পুনরায় তার শরীরে প্রবেশ করেছে সেটি তার শারীরিক পরিবর্তন দেখেই আন্দাজ করতে পারা যাচ্ছিল। ঠাকুর মশাই যখন রজত এবং মালতীকে 7 পাক ঘোরবার জন্য অনুরোধ করল, তখনই দেখতে পাওয়া গেল এক বিচিত্র পরিবর্তন। মালতী পুনরায় নিজের আসন থেকে উঠে দাঁড়ালো। গোটা পরিসরটায় যেন ঝড় উঠল। মনে হলো কেউ যেন ওই জায়গাটির উপরে আছড়ে পড়তে চাইছে। রজতের চোখের সামনে সব কিছুই ঝাপসা হয়ে যেতে শুরু করলো। সনাতন তৎক্ষণাৎ আমাকে উদ্দেশ্য করে বলল, এসব কি হচ্ছে রে তারা? আমি তো কিছু বুঝতে পারছি না এসব। তুই তো বললি তুই মন্ত্র পাঠের মাধ্যমে সব কিছু স্বাভাবিক করে দিয়েছিস, তাহলে আবার নতুন এসব কি শুরু হলো? আমি এসবের তো কোনো মানেই বুঝতে পারছি না। আমার প্রচণ্ড ভয় করছে। এই বিয়ে হতে দেওয়াই উচিত হয়নি। সব কিছু অঘটন ঘটছে এই বিয়ের জন্য। এই বিয়ে কিনা মালতীর জীবনে কাল সাপ ডেকে আনলো। না 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 না, আমি মালতীকে কোনো মূল্যেই হারাতে পারবো না। না না, তাই আমার কাছেও এই বিয়ের থেকে বেশি প্রয়োজন মালতীর প্রাণ রক্ষা করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই করা। ঠাকুরমশাই, আপনি ইতিপূর্বে মন্ত্রপাঠ করা বন্ধ করুন। আমি কিছুতেই এই বিয়ে হতে দিতে পারবো না। না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মালতীকে রক্ষা করতে পারা সনাতন কিংবা অন্য কারোর সাধ্যের বাইরে চলে গিয়েছিল। কারণ যে প্রেত মালতীর উপরে ভর করেছিল সেটি কোনো সাধারণ প্রেত ছিল না। অভিশপ্ত এবং প্রতিশোধের বশে যারা কোনো জাতকের শরীরের উপর প্রভাব বিস্তার করে, তারা ততক্ষণ পর্যন্ত তার শরীর ছেড়ে যায় না যতক্ষণ না পর্যন্ত নিজের প্রভাবকে বিদ্যমান রেখে প্রতিশোধের স্পৃহা উপভোগ করতে পারছে। আমি যথারীতি সনাতনকে উদ্দেশ্য করে বললাম, তোমরা কেউ এখন মালতীর দিকে যেও না, কারণ মালতী এখন নিজের মধ্যে নেই। ওই ভয়ঙ্কর প্রেত ওর শরীরের মধ্যে প্রবেশ করেছে, তাই যতক্ষণ না পর্যন্ত মালতী নিজের কার্যসিদ্ধি করতে পারছে ততক্ষণ পর্যন্ত ওই প্রেত তার শরীর ত্যাগ করবে না। অতীতে যদি সত্যি কোনো ঘটনা ঘটে থাকে রজত, তাহলে সেটা দয়া করে আমাদেরকে জানাও। এমনভাবে চলতে থাকলে কিন্তু মালতী শেষ হয়ে যাবে। চোখের সামনে সবটা ঘটবে, কিন্তু তুমি আমি কেউ কিছুই করতে পারবো না। রজত হতভম্বের মতন আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কিছুই বেরিয়ে এলো না। বারে বারে তাকে একই প্রশ্ন করবার দরুন শেষমেশ রজত মুখ খুলতে বাধ্য হলো। আমার সেভাবে কোনো কিছুই মনে নেই ঠাকুরমশাই। এই গ্রামের সাথে আমার কোনো যোগসূত্র ছিল কিনা আমি তাও জানি না। তবে একটা কথা আমি আপনাদের সকলের কাছে লুকিয়ে গেছি বলতে পারেন। অনেক ছোটবেলায় আমি আমার বাবার সাথে একবার এই গ্রামে ঘুরতে এসেছিলাম। তবে এই গ্রামে এসেছিলাম বললে এক প্রকার ভুল হবে। আমি এসেছিলাম পাশের গ্রামে। আমি একা আসতে চাইনি বলে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আমার সাথে এসেছিল। আমি তাদের সঙ্গে নিয়ে গ্রামের এদিকটা দেখবার জন্য তৎপর হয়ে উঠেছিলাম। কোনো এক আত্মীয়ের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন আমার বাবা।
কিন্তু এই বৃদ্ধ লোকটিকে আমার তেমন পছন্দ না হওয়ায় বৃদ্ধার সময় নষ্ট করাটা উচিত মনে হয়নি। তাই আমি আমার বন্ধুদেরকে নিয়ে গ্রামের অন্যান্য দিকগুলি দেখবার জন্য একেবারে উৎসুক হয়ে উঠেছিলাম। আমার এর থেকে বেশি আর তেমন কিছু মনে নেই। তবে তবে একটা জিনিস আবছা আবছা মনে পড়ে। আমার বন্ধুদের মধ্যে একজন ছিল রমেশ। রমেশ একটা খারাপ কাজ ঘটিয়ে ফেলেছিল। রজত এখানে এসে থামতেই মালতীর আত্মা আরো ত্বরান্বিত হয়ে রজতকে প্রশ্ন করতে শুরু করলো। লজ্জা করছে না তোর? মিথ্যে কথা বলতে লজ্জা করছে না? আর কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রেখে দিবি? তুই কি ভেবেছিস সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলবি ওর মল থেকে আমি ছেড়ে দেবো? সেদিনকে তোরা সকলে মিলে আমার মৃত্যু চোখের সামনে রেখেছিলি, অথচ কেউ মুখ খুলিসনি। আমার বৃদ্ধ বাবাটা কোনো অপরাধ করেনি, তা সত্ত্বেও তাকে মেরে মৃত্যুর শোকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আর তোরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলিস, মজা লুটেছিলিস। কিরে, মনে পড়ছে না এখনো? নাকি এবার মালতীর ঘরটা মটকে ওকে শেষ করে দেব, তারপর বলবি? মালতীর মুখে এই কথাগুলো শুনেই দেখলাম রজতের মুখ একেবারে শুকিয়ে গেছে। এতক্ষণ ধরে যে সে কোনো একটা অতীতকে চাপা দেওয়ার চেষ্টা করছিল, এখন সেটা যেন সুস্পষ্টভাবে তার চোখের মধ্যে দিয়ে ফুটে উঠতে দেখতে পাচ্ছিলাম আমি। রজত আতঙ্কিত হয়ে উঠল। নিজের হাঁটুতে ভর দিয়ে বসে হাত জড়ো করে মালতীর দিকে তাকিয়ে কাকুতি মিনতি করতে করতে বলল, আমার কথা শোনো, মালতীকে ছেড়ে দাও, শোনাও না। বিশ্বাস করো, তখন আমার বয়স কম ছিল, সেই কারণে কি করতে হবে না হবে ওরকম পরিস্থিতিতে কোনটা সঠিক বলে মনে হবে সেসবের কিছুই আমি আন্দাজ করে উঠতে পারিনি। তাই সেদিন তোমাকে অমন অবস্থায় ফেলে চলে আসতে আমরা বাধ্য হয়েছিলাম। মালতী শরীরের মধ্যে থাকা আত্মা আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল। দেখলাম মালতীর মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে দিয়েছে। আমি রজতকে উদ্দেশ্য করে বললাম, রজত, একটা কথা সব সময় মনে রেখো, পাপ কখনো বাপকেও ছাড়ে না। বহুকাল আগে করে থাকা পাপ তোমাকে ছাড়বে এটা ভেবো না। প্রতিটা মানুষকে নিজের কর্মফলের দ্বারা ভবিষ্যৎ নির্ধারিত করতে হয়, সুতরাং অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার ভবিষ্যৎ এবং তোমার বর্তমানকে শেষ করে দিতে পারে না, এমন ধারণা করা সম্পূর্ণ ভুল। তোমরা যে পাপ করেছিলে সেই পাপকে খণ্ডন করা উচিত ছিল, কিন্তু তা না করে তোমরা আরো পাপ বাড়িয়েছ, আর তার পরিণতি আজকে তোমাকে এবং মালতীকে ভোগ করতে হচ্ছে। তাই যেটা জানো সেটা বলো, আর দেরি করো না, না হলে এবার এই আত্মা মালতীর প্রাণ নিয়ে নেবে। মালতীর শরীর ক্রমে আরো দুর্বল হয়ে আসতে শুরু করলো। এবার রজত বাকি ঘটনা বলতে থাকলো। আমরা গ্রামের মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে এসে একটা জায়গায় উপনীত হয়েছিলাম।
সেদিন আমি মদ্যপান না করলেও রমেশ নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ল। একটি মেয়ে রাতের অন্ধকারে গ্রামের পথ দিয়ে যাচ্ছিল। তার কাঁখে ছিল একটি জল ভরা কলসি। মেয়েদের প্রতি রমেশের একটা নোংরা লোভ ছিল। সে বারণ সত্ত্বেও সুনয়নাকে চাপটে ধরল। কলসিটা ওর হাত থেকে পড়ে গেল। এরপর নেশার ঘোরে ওকে জড়িয়ে ধরে রমেশ। সুনয়না নিজের সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করে চলল। ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন, আপনারা আমাকে ছেড়ে দিন। রমেশ কার্তিককে আমায় ধরে রাখতে বলল। এরপর রমেশ ও দীপক মিলে ওই নিরীহ মেয়েটাকে টানতে টানতে গোয়ালে নিয়ে গেল। আমি জোর করে হাত ছাড়িয়ে বেরোতে যাব, এমন সময় রমেশ এক ধাক্কা মেরে আমায় ফেলে দিল। একটি পাথরের সাথে গিয়ে মাথাটা ঠুকে গেল আমার। রক্ত বেরোতে থাকলো। আমি চোখের সামনে দেখলাম একে একে ওরা তিনজন অভুক্তর মতো ভক্ষণ করতে লাগলো সুনয়নাকে। সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। আমার দিকে হাত বাড়িয়ে সাহায্য প্রার্থনা করতে লাগলো সে। আমি ব্যথার জ্বালায় উঠতে গিয়েও পড়ে গেলাম। ওরা নিরীহ মেয়েটাকে নৃশংসভাবে ভোগ করলো। সেদিনকে দগ্ধে দগ্ধে আমার চোখের সামনে শেষ হয়ে গিয়েছিল ওই মেয়েটি। কিন্তু আমি কিছু করতে পারিনি ঠাকুরমশাই। সবটা দেখা সত্ত্বেও আমার পক্ষে সুনয়নাকে রক্ষা করা সম্ভব হয়নি। এরপর রমেশ এবং দীপক মিলে সুনয়নার মৃত শরীরটিকে ওইখান থেকে নিয়ে গিয়ে ওই বট গাছের সাথে ঝুলিয়ে দেয়, যাতে গ্রামের লোকেরা এটাই ভাবতে বাধ্য হয় যে ওই মেয়েটি আত্মহত্যা করে মারা গিয়েছে। গ্রামের মেয়েদের কি আর কেউ খোঁজ খবর নিয়ে দেখার চেষ্টা করে ঠাকুরমশাই? সব সময় এটাই মনে করা হয় যে তারাই হচ্ছে সবকিছু নষ্টের মূলে। সেই কারণে নিজের আব্রু রক্ষা করতে না পেরে শেষমেশ গলায় দড়ি দিতে বাধ্য হয়েছে। রমেশ এবং আমার বাকি বন্ধুরা এইরকমই একটি ঘটনা তৈরি করে নিয়েছিল, আর সেই ঘটনাটাই পরদিন সকালবেলা গ্রামবাসীদের সামনে তুলে ধরেছিল। দুর্ভাগ্যবশত ওই মেয়েটির পিতা অত্যন্ত বৃদ্ধ হওয়ায় তিনি গ্রামবাসীদের সাথে পেরে ওঠেননি। গ্রামবাসীদের বিরুদ্ধাচারণ করতে গেলে তারা ওই বৃদ্ধ মানুষটিকে এক ঘরে করে দেন এবং তার মাথায় লাঠি দিয়ে এক সজোরে আঘাত করেন, আর সাথে সাথে ওই বৃদ্ধ মানুষটিও পুড়ে মারা যায়। ব্যাস, সব কিছু শেষ হয়ে যায় ঠাকুরমশাই। বাবা আমাকে সব কিছু জানা সত্ত্বেও মুখ খুলতে বারণ করে দেন। আর এই পাপের বোঝা মাথায় নিয়ে আমাকে শহরে ফিরে আসতে হয়েছিল। আমার বন্ধুরা কেউ কোনোদিনও নিজের দোষ স্বীকার করেনি ঠাকুরমশাই। এই কাণ্ড তারা নতুন ঘটিয়েছে এমন নয়। শহরে থাকাকালীনতার বহু মেয়ের সাথে নষ্টামি করতে দুবার ভাবিনি। এর পরিণতি এতটাই করুণ হয়েছিল যে আর কি বলবো। হঠাৎ করেই রমেশ এবং দীপক মারা যায়। পুলিশ তাদের দেহগুলি শনাক্তকরণের জন্য আসে ঠিকই, কিন্তু তাদের মৃত্যুর সঠিক কারণ
আজও জানতে পারা যায়নি। ঠিক এই সময় মালতীর ভেতরে থাকা ওই আত্মা হাউ মাউ করে কাঁদতে শুরু করে আর বিরহের জ্বালা নিয়ে বলতে থাকে, আমি মেরেছি ওদেরকে, আমি মেরেছি, হ্যাঁ হ্যাঁ আমি মেরেছি। কি অপরাধ ছিল আমার, কি অপরাধ ছিল আমার বৃদ্ধ বাবার? রজত, তুই সবটা জেনে তারপরেও পুলিশকে কোনো কিছু বলিসনি। তুই নিজের বন্ধুদের ডরানিতে এতটাই ভয় পেয়ে গেছিলিস যে একটা অপরাধকে চুপচাপ গিলে নিতেও তুই দুবার ভাবিসনি। আর তুই কি ভেবেছিলিস কিছু বছর অতিক্রম হয়ে গেলেই সবাই সব কিছু ভুলে যাবে? মানুষের কাজ ভুলে যাওয়া, কিন্তু আত্মারা কোনোদিনও কিচ্ছু বলে না। তারা তাদের প্রতিশোধের আগুনে বুকের মধ্যে নিয়ে বেঁচে থাকে। ঠিক আমি যেভাবে বেঁচে দেখেছি একদম সেইভাবে। আজকে তোকে আমি মারবো না মালতীকে মারবো, কারণ মালতীর মৃত্যু ঘটলে তুই এমনি মরে যাবি। তোর প্রাণ ভোমরাজে রয়েছে ওর মধ্যে। এই বলেই সেই প্রেত মালতীকে শেষ করতে যাবে এমন সময় আমি পুনরায় মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। তবে এবার আর আমি সজোরে মন্ত্র উচ্চারণ করলাম না, বীর বীর করে উচ্চারণ করতে থাকলাম। দেখলাম সেই প্রেতাত্মা জোর করে মালতীর শরীরটিকে ওই যজ্ঞের আগুনের মধ্যে ফেলে দেবার চেষ্টা করছে, যাতে সে ভস্মীভূত হয়ে যেতে পারে। আমি তখন ওই প্রেতাত্মাকে উদ্দেশ্য করে বললাম, তোর মৃত্যু নিশ্চিত ছিল, কারণ জেনে রাখি সেটাই ছিল তোর নিয়তি। আমি নিয়তিতে বিশ্বাস করি না, কারণ আমি একজন সাধক। আমি মনে করি মন্ত্রের শক্তি এবং সাধনের শক্তির দ্বারা অনেক সময় নিয়তিকেও পরিবর্তন করে ফেলা যায়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই ক্ষমতা থাকে না। এই ক্ষমতা জপ তপ এবং তপস্যার দ্বারা অর্জন করতে হয়। তবে এই সমস্যার সমাধান ঘটা সম্ভব। তুই তোর প্রতিশোধের আগুনে জ্বলেছিস ঠিকই, কিন্তু যারা তোর ক্ষতি করেছিল তাদেরকে তুই শেষ করারও সুযোগ পেয়েছিস। রজত সেদিনকে ইচ্ছা করেই তোকে অমন অবস্থায় ফেলে রেখে চলে যেতে বাধ্য হয়নি। তুই নিজের চোখে দেখেছিলিস যে সে আহত ছিল, তাই সে পারেনি। কিন্তু তুই প্রতিশোধের আগুনে এতটাই অন্ধ হয়ে গিয়েছিস যে এখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছিস। যাদের ক্ষতি করার দরকার ছিল তুই তাদের ক্ষতি করে তো নিজের প্রতিশোধের স্পৃহা মিটিয়ে ফেলেছিস। তাহলে এখন রজতকে ছেড়ে দে। শেষমেশ মালতীর শরীরটা ধপাস শব্দ করে মাটির উপরে পড়ে গেল। দেখলাম একটা সাদা আলোর রশ্মি ভাসমান অবস্থায় বিদ্যমান রয়েছে। সেখানে পরিষ্কার দেখতে পেলাম সুনয়নাকে। সে আমাকে উদ্দেশ্য করে বলল, যা হবার তাকে কখনো রোধ করা যায়, তবে রজত আজকে সবার সামনে এই কথাটা বলল বলেই আমার প্রতিশোধের জ্বালাটা মিটল। এতদিন আমি প্রতিশোধ নিলেও আসল সত্যিটা সকলের সামনে তুলে ধরতে পারি। আপনার জন্য আমি সেটা আজকে করতে পেরেছি। আজ ভীষণ শান্তি লাগছে। মনে হচ্ছে যেন এতকাল ধরে বুকের মধ্যে জ্বলতে থাকা আগুনটা এবার নিভে গেছে। এবার আমি মুক্তি পেতে চাই। আমরা সকলেই হাত জোর করে ওই অতৃপ্ত আত্মার মুক্তির জন্য প্রার্থনা করতে লাগলাম।
দেখলাম ধীরে ধীরে সেই আত্মা আকাশের বুকে মিলিয়ে গেল। মালতী এর পরে একটা গোটা দিন অচেতন অবস্থাতেই ছিল। সেদিন আর তাদের বিবাহের কার্য সম্পাদিত হলো না, কিন্তু অন্যদিকে মেয়েটির লগ্নভ্রষ্টা হওয়ার ভয় ছিল। তাই ভোর রাতে তিথি ছেড়ে যাওয়ার আগে পরের দিন আমি তাদের বিবাহ দিয়েছিলাম। ঈশ্বর সহায় না থাকলে সেদিন তিথির যোগটা অতক্ষণ পর্যন্ত স্থির থাকতো না। সেই কারণেই বলে ভগবান সবকিছু আগে থেকেই নির্ধারণ করে রাখেন। আমরা কেবল মাত্র কলের পুতুলের মতন তার আজ্ঞাবর দাস হিসাবে কাজ চাই। এটা কিছুতেই বুঝতে পারি না, হাজার চেষ্টার পরেও নিজের নিয়তিকে কোনো দিনও পরিবর্তন করা সম্ভব নয়। তাই শুধুমাত্র চেষ্টা দিয়েই যে নিজের ভাগ্য পরিবর্তন করা যায় এমনটা ভাবাটা সম্পূর্ণ ভুল। অনেক সময় হাজার ভালো করেও নিজের খারাপ হয়, আবার অনেক ক্ষেত্রে অন্যের খারাপের মধ্যে দিয়েও নিজের ভালোটা খুঁজে পেয়ে যায় মানুষ। তবে সেই ভালো খুব বেশি দিন স্থায়ী হয় না, এটাই যা। রজত আর মালতীর নির্দোষ হওয়ার দরুন তারা রক্ষা পেয়েছিল, কিন্তু ঈশ্বর রমেশ এবং দীপককে ঠিকই শাস্তি দিয়েছিল। এবার তোমরা বলতে পারো কালো শক্তি এই শাস্তি দিয়েছিল তাদের নাকি ঈশ্বর? তাহলে বলবো পাপীকে সকলেই শাস্তি দেবে। পাপ করলে সে পাপের শাস্তি ভোগ করতেই হবে। সেটা যে কেউই এসে দিয়ে যেতে পারে, মানুষ দিক, ভগবান দিক, কিংবা কোনো প্রেত পিশাচ। পাপকে খণ্ডানো যায় না, তাই প্রায়শ্চিত্ত করা অবধারিত। নিজের প্রাণের বিনিময়ে এই প্রায়শ্চিত্ত করতে হয়। ঠাকুরমশাই থামলেন। আমরাও এক অসাধারণ কাহিনী শুনলাম। সত্যি সত্যি এই ঘটনা শুনে গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠেছিল। সেদিন আর ঠাকুরমশাইকে আমি ও কিশোরী বিব্রত করলাম না। আরেকদিন এসে তাকে জ্বালাবো ভেবে সেদিন চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু মনের মধ্যে ঠাকুরমশাইয়ের বলা প্রতিটা কথা ওইভাবেই রয়ে গিয়েছিল। আরও একদিন নতুন কোনো গল্প শোনার আশায় প্রতীক্ষায় রইলাম। সেদিন বাড়ি ফিরতে ফিরতে শেষে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তবে গল্প শোনার তাগিদটা কিন্তু ছেড়ে দিতে পারিনি। আপনারা এতক্ষণ শুনলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও নিশিরাতের প্রেতাত্মা গল্পটি। আজকে গল্পের কথক অর্থাৎ বিভূতির চরিত্রে রূপঙ্কর, কিশোরীর চরিত্রে অরিজিৎ, সনাতনের চরিত্রে অরুণজয়, সুনয়নার চরিত্রে অনুমিতা, রজতের চরিত্রে প্রদ্যুৎ, মালতীর চরিত্রে পূজা এবং তারানাথের চরিত্রে আমি হ্যাপি। গল্পের শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে টিম অ্যানোনিমাস এবং গল্পের প্রচ্ছদ অঙ্কনে পাঞ্চজন্য। আমরা খুব শীঘ্রই ফিরব একটি সুন্দর গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই গরমে একটু বেশি করে জল খান আর নিজের শরীরের যত্ন নিন। আর শুনতে থাকুন 99.8 গপ্প FM। গল্প শুনুন ও শোনান।